পুরুলিয়ার যারা বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত আছে, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এই কঠিন পরিস্থিতির মধ্যেও আপনারা নির্ভীকভাবে যেভাবে মানুষের কাছে সংবাদ তুলে ধরছে এবং জীবনের ঝুঁকি নিয়ে অনেক ক্ষেত্রে প্রতিকূল অবস্থাতেও আপনাদেরকে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তার মধ্যেও আপনারা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও আপনারা নিজের কাজ কিন্তু সমানে করে চলেছেন এবং জেলা যাতে করে ভালো থাকতে পারে সেই জন্য আপনারা বিভিন্নভাবে প্রশাসনকে সহযোগিতা করছেন এবং সরকারকে সহযোগিতা করছেন। এই জন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আপনাদের মুখোমুখি হচ্ছি, অর্থাৎ বর্তমান পরিস্থিতি দেশের এবং রাজ্যে, সেই পরিস্থিতিটা অবহিত করা দরকার। সেই জন্য আজকে আবার আমরা আপনাদের যে এই দলীয়ভাবে অর্থাৎ পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের কাছে কিছু অবহিত করতে চাই। আজকে আমরা যদি দেখি যে নজিরবিহীন অবস্থার মধ্য দিয়ে কিন্তু আজ আমরা কিন্তু এই দিনগুলো অতিবাহিত করছি এবং এই যে কোভিড-19 এবং লকডাউন, এই লকডাউন এবং কোভিড-19-এর মোকাবিলা করতে গিয়ে আমাদের মধ্যে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসছে। সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু চলতে হচ্ছে, অতিবাহিত করতে হচ্ছে। এই পরিস্থিতিতেও কেন্দ্রে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তারা কিন্তু বিভিন্নভাবে প্রয়োজনের কথা গুরুত্ব না দিয়ে, অর্থাৎ এই কোভিড মোকাবিলার ক্ষেত্রে বা মানুষের যে লকডাউনের ফলে যে দুর্বিষহ অবস্থা, এইটা অনুভবের না করে, যেটা প্রয়োজন সেটা না করে সেটাকে যেন একটা পরিহাসের জায়গাতে নিয়ে গেছে। এই অবস্থা আজকে আমরা কিন্তু লক্ষ্য করে দেখছি। আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে লকডাউন, অবৈজ্ঞানিক লকডাউন, অর্থাৎ কোনো প্ল্যানিং না থাকার ফলে মানুষের যে ব্যাপকভাবে সমস্যায় পড়তে হয়েছে এবং লাফিয়ে এখনও কোভিড-19 অর্থাৎ করোনা কিন্তু লাফিয়ে দেশে বাড়ছে। আজকে সবাই তার জন্য চিন্তিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে আমাদের দলের নেত্রী, তিনি সর্বতভাবে চেষ্টা করছেন এটা কন্ট্রোল করা এবং এর সংক্রমণ কীভাবে রোধ করা যায় তার জন্য তিনি সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে কিন্তু সেটা তিনি চালিয়ে যাচ্ছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যেও কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি তারা কিন্তু বিভিন্নভাবে সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে এবং অবিজেপি রাজ্যগুলোর উপর বিভিন্ন উৎসাহ অপপ্রচার তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু এইসব রাজ্যগুলোকে, অর্থাৎ বিশেষ করে আমাদের মতো রাজ্য, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, তৃণমূল শাসিত মামাটি মানুষ সরকার শাসিত রাজ্য, এই রাজ্যকে বিভিন্নভাবে বঞ্চিত করার একটা চেষ্টা, অপপ্রয়াস কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তারা কিন্তু এটা চেষ্টা করছে। সেই জন্যই আজকে আমরা এটা আপনাদের সামনে তুলে ধরা দরকার, অবহিত করা দরকার, জনসাধারণের কাছে এটা তুলে ধরা দরকার। এই জন্যই আজকে আপনাদেরকে আমরা দেখেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন ধরে জ্বালানির দাম কিন্তু বৃদ্ধি করেই চলেছে। জ্বালানির দাম কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি করেছে এবং জ্বালানির উপর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জ্বালানির উপর সমস্ত জিনিসটা নির্ভর করে, অর্থাৎ পরিবহন
ব্যবস্থা, এই পরিবহন ব্যবস্থার উপর ট্রান্সপোর্টেশন, বিশেষ করে গুডস ট্রান্সপোর্টের ক্ষেত্রে পরিবহনের একটা বিশেষ ভূমিকা আছে। এটার উপর দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে মানুষের জনজীবন কীভাবে সচল থাকতে পারে, মানুষের এই যে একদিকে লকডাউন, একদিকে মানুষের রোজগার, অনেক মানুষের রোজগার বন্ধ হয়ে গেছে, বেশিরভাগ মানুষেরই রোজগার বন্ধ হয়েছে। তার সাথে সাথে প্রতিদিন প্রত্যেক দিন বেশ প্রায় 19-20 দিন ধরে আমরা দেখছি প্রতিদিন প্রায় ডিজেল পেট্রোলের দাম কিন্তু বৃদ্ধি হচ্ছে, জ্বালানির দাম বৃদ্ধি হচ্ছে। এই জ্বালানির দাম বৃদ্ধি হওয়ার ফলে মানুষের লকডাউনের ফলে তো মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে, দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে, তার মোকাবিলা করতে হচ্ছে, কীভাবে দিন যাপন করবে সেটা তাদেরকে চালিয়ে হচ্ছে। তার সাথে সাথে শুল্ক বৃদ্ধি করার ফলে, জ্বালানির শুল্ক বৃদ্ধি করার ফলে প্রত্যেক দিনই প্রায় 20 দিন ধরে আমরা লক্ষ্য করে দেখছি যে প্রায় ডিজেল পেট্রোলের জ্বালানির দাম বৃদ্ধি হচ্ছে, এতে মানুষের আরও সমস্যা সৃষ্টি হচ্ছে, মানুষের অবস্থা যেন আরও মানুষের অবস্থা আরও দিন যাপনের ক্ষেত্রে খুব দুর্বিষহ অবস্থার মধ্যে মানুষকে পড়তে হচ্ছে। এই জিনিসটা আজকে আমরা লক্ষ্য করে দেখেছি। এই জিনিসগুলো আপনারা নিশ্চয়ই, আমরা পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে 17 দিন মানে প্রায় 19-20 দিন ধরে একটানা কিন্তু প্রতিদিনই প্রায় তারা এই ডিজেল পেট্রোলের দাম কিন্তু বাড়িয়ে চলেছে। এবং এইবারে প্রথম দিল্লিতে দেখা গেছে, এইবারে প্রথম পেট্রোলের থেকে ডিজেলের দাম বেশি হয়েছে। এইবারে প্রথম দেশের মধ্যে পেট্রোলের থেকে ডিজেলের দাম বেশি হয়েছে। আগে কিন্তু অতীতে এরকম ঘটনা কখনো ঘটেনি। ডিজেল এমন একটা জ্বালানি, যে জ্বালানির মধ্য দিয়ে মানুষের সমস্ত কিছু জিনিস কি অবস্থায় থাকবে সেটা তো সেটা দিল্লিতে হয়েছে এবং আরো অন্যান্য রাজ্য প্রায় সমর্থন হয়েছে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এই জিনিসটা আমরা সেই জন্য আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, সমস্ত ক্ষেত্রেই মানুষের এই যে দুর্বিষহ অবস্থা, মানুষকে কিছু সাপোর্ট দেওয়া দরকার, কেন্দ্রীয় সরকার কিন্তু সেটা অনুভব করছে না। মানুষের বড় সমস্যা বাড়িয়ে তোলার জন্য যে কাজগুলো করা দরকার, কেন্দ্রীয় সরকার কিন্তু সেগুলো চলেছে। এই জিনিসটা আজকে আমরা লক্ষ্য করে দেখছি, সেই জন্য এটা সমস্ত মানুষকে অবহিত করা দরকার। এবং আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে সাউথ এশিয়া যে রাষ্ট্রগুলো আছে, সাউথ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, এই সাউথ এশিয়ার রাষ্ট্রগুলোতে জ্বালানির দাম আমাদের থেকে অনেক কম। জ্বালানির দাম আমাদের থেকে, সাউথ এশিয়ার রাষ্ট্রগুলোতে জ্বালানির দাম আমাদের থেকে অনেক কম। আপনারা নিশ্চয়ই দেখেছেন দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতে জ্বালানির দাম সব থেকে বেশি। আফগানিস্তানে ডিজেলের দাম হচ্ছে 37.1, পেট্রোল হচ্ছে 34.17। পাকিস্তানে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, সেখানেও 37.13 এবং পেট্রোল হচ্ছে 34.52। শ্রীলঙ্কা, সেখানেও 42.77 এবং পেট্রোল হচ্ছে 66.21। ভুটানে 46.31 এবং পেট্রোল হচ্ছে 49.56। চীনে ডিজেল হচ্ছে 54.85 এবং পেট্রোল হচ্ছে 63.33। বাংলাদেশে 58.52 ডিজেল এবং পেট্রোল হচ্ছে 80.13। সেখানে ভারত হচ্ছে আমাদের দেশ, এই আমাদের দেশ 73.8 ডিজেল এবং পেট্রোলের ক্ষেত্রে 79.82। অর্থাৎ সাউথ এশিয়ার যে কান্ট্রিগুলো আছে, আমাদের যে প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশগুলোতে কিন্তু আমাদের থেকে এই জ্বালানির দাম অনেক কম। এবং আরও যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে জানুয়ারি মাস থেকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন যে জানুয়ারি মাস থেকে অপরিশোধিত তেলের দাম কিন্তু
অপরিশোধিত তেলের দাম নিম্নতম, কিন্তু শুল্ক বাড়িয়ে বাড়িয়ে এই দামটাকে আরো বাড়িয়ে তোলা হয়েছে। এই জিনিসটা আমরা লক্ষ্য করে দেখেছি এবং যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করে দেখেছি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন যে, এবং আপনারাও এই নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্নও করেছিলেন, অনেক সাংবাদিক আমাদেরকে প্রশ্নও করেছিলেন, গরিব কল্যাণ অভিযান, কেন্দ্রীয় সরকার গরিব কল্যাণ অভিযান চালু করেছে। এই গরিব কল্যাণ অভিযানের ক্রাইটেরিয়া কি? গরিব কল্যাণ অভিযানের ক্রাইটেরিয়া হচ্ছে যেসব পরিযায়ী শ্রমিক, যেসব জেলাতে 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক যারা নিজের জেলাতে ফিরে এসছে, সেই সব জেলাকে চিহ্নিত করে সেই সব জেলাতে গরিব কল্যাণ অভিযান কর্মসূচি চালু হবে। 111টি জেলাকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার, 116টি জেলাকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। এবং এই যে 116টি জেলাকে চিহ্নিত করেছে, এই 116টি জেলাকে চিহ্নিত করেছে, এই 116টি জেলাকে চিহ্নিত করার মধ্যে কোথায় কোথায় এগুলো আছে? এগুলো আছে উত্তরপ্রদেশেই আছে সব থেকে বেশি জেলা। উত্তরপ্রদেশ হচ্ছে বিজেপি শাসিত একটি রাজ্য। উত্তরপ্রদেশে আছে সব থেকে বেশি জেলা। উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, মধ্যপ্রদেশ আছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাজস্থান, এই সব জেলাগুলোকে মিলে তারা 116টি জেলাকে চিহ্নিত করেছে। এই যে অথচ আমাদের রাজ্যে 21টি জেলা আছে। এই 21টি জেলাতে 23টি জেলার মধ্যে 21টি জেলা, যেসব জেলাতে যারা ফেরত এসছে, অর্থাৎ বিভিন্ন রাজ্যে যারা কাজ করতেন বিভিন্ন সেক্টরে ফেরত এসছে, এই তার মধ্যে 21টি জেলা 25,000-এর বেশি শ্রমিক কিন্তু ফিরে এসছে। এবং তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য কাজের সুযোগ যাতে কি তাদের করে দেওয়া যায় তার জন্য তিনি ব্যবস্থা করে চলেছেন। তার জন্য তিনি বিভিন্নভাবে এনআরজিএস হোক বা বিভিন্নভাবে তিনি তাদের কাজ যাতে করে তারা পেতে পারে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সুনির্দিষ্টভাবে জেলা প্রশাসনগুলোকে বলেছেন, আমাদেরকেও বলেছে যে তাদের যাতে করে কাজ দেওয়া যায় সেই জন্য এই ব্যাপারটা দেখতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কেন্দ্রীয় সরকার এবং এখানকার যারা বিজেপির নেতৃত্ব আছে তারা পরিযায়ী শ্রমিক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের সরকারের উপর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। কিন্তু এই যে গরিব কল্যাণ অভিযান চালু হচ্ছে, কেন্দ্রীয় সরকার চালু করছে, এই গরিব কল্যাণ অভিযানে পশ্চিমবঙ্গের একটি জেলারও নাম নেই। পশ্চিমবঙ্গের একটি জেলারও নাম নেই। অথচ আমাদের রাজ্যে 21টি জেলা আছে। 21টি জেলাতে 25,000, আমাদের কাছে পরিসংখ্যান আছে যে 25,000-এর বেশি শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করতেন তারা ফিরে এসেছেন রাজ্যে, এবং তারা ফিরে এসে এখানে নিজের জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কিভাবে কাজ দেওয়া যায়, তাদের কিভাবে কাজে লাগানো যায়, তার জন্য আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার, তিনি কিন্তু সততভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে পরিসংখ্যান আমরা দেখেছি যে মুর্শিদাবাদে 2,24,000 শ্রমিক বিভিন্ন রাজ্যে যারা বিভিন্ন সেক্টরে কাজ করতেন, বাংলার যেসব শ্রমিক যাদেরকে আমরা পরিযায়ী শ্রমিক বলছি, বাংলার অনেক শ্রমিক আছে যারা অনেক কাজে তাদের দক্ষতা আছে, অনেক কাজে দক্ষতা আছে। আমাদের রাজ্যে অনেক মানুষ আছে যাদের অনেক কাজে দক্ষতা আছে, শ্রমিকদের মধ্যে অনেক কাজে দক্ষতা আছে। যেমন মহারাষ্ট্রে আমি দেখেছি, মহারাষ্ট্রে আমাদের রাজ্যে যারা কাজ করতে যেতেন তারা হাতের কাজে এত পটু, অর্থাৎ তারা বিশেষ করে এই যে এমব্রয়ডারির যে কাজ, সেই কাজটা তারা কিন্তু মহারাষ্ট্রে, বোম্বেতে গিয়ে করতেন। এইভাবে অনেক দক্ষ শ্রমিক আছে। মুর্শিদাবাদেও অনেক দক্ষ শ্রমিক আছে, তারা কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মুর্শিদাবাদে 2,24,000 শ্রমিক এরকম ফিরে এসছে। এইভাবে প্রতিটি
প্রতিটি জেলারই আমাদের একটা পরিসংখ্যান আছে। কোচবিহারে 1,43,000 শ্রমিক ফিরে এসছেন, পশ্চিম মেদিনীপুরে 1,03,000 শ্রমিক ফিরে এসছেন, এইভাবে হুগলি, হাওড়া প্রতিটি জেলারই আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে। এবং আমাদের জেলাতে, বিশেষ আমাদের পুরুলিয়া জেলাতে 58,245 জন শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করতেন, তারা পরিযায়ী শ্রমিক হিসাবে যারা বিভিন্ন রাজ্যে ছিলেন, যারা বিভিন্ন রাজ্যে কাজ করতেন, তারা ফিরে এসছেন। আমরা তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছি, তাদের জীবন জীবিকা যাতে করে ভালো করে জীবনযাপন করতে পারে, সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী সর্বতভাবে চেষ্টা করছেন। আমরাও প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে, প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করে কিভাবে তাদেরকে কাজ দেওয়া যায়, সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই সময় একদিকে লকডাউন, একদিকে কোভিডের মোকাবিলা, একদিকে সর্বত্র প্রায় কাজ বন্ধ, এইরকম পরিস্থিতির মধ্যে মানুষের এই যে দুর্বিষহ অবস্থা, এর মধ্যেও তাহলে পশ্চিমবঙ্গের প্রতি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। যে তারা একসময় বলছিলেন যে মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নাকি পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে চিন্তিত নন, তিনি পরিযায়ী শ্রমিকদের আনতে চান না, এরকম কথা তিনি বলছিলেন। কিন্তু আজকে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়ে যাচ্ছে। আজকে তারা পরিযায়ী শ্রমিকদের নিয়ে পরিহাস করছে। আজকে আমাদের রাজ্যে যেখানে 21টি জেলা আছে, 21টি জেলাতে 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক। কেন্দ্রীয় সরকারের নির্মলা সীতারামন বলেছেন, আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন যে এর ক্রাইটেরিয়া কি হবে। এর ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তিনি বলেছিলেন যে 25,000-এর বেশি যেখানে পরিযায়ী শ্রমিক যে বিভিন্ন রাজ্য থেকে যেখানে ফিরে যাবে, তাদেরকে এই অভিযানে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু পশ্চিমবঙ্গে এর জন্য আমরা এর প্রতিবাদ করছি এবং আমরা সুনির্দিষ্টভাবে এর প্রতিবাদ আমাদের লোকরা, বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এর প্রতিবাদ করছে। আপনারা নিশ্চয়ই জেনেছেন। এরপরে এবং এইটা লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এর মধ্যে একটা জিনিস প্রকাশ পাচ্ছে, যেটা এই পরিকল্পনাটা, এই যে অভিযান চলছে, এই অভিযানটা নির্বাচন ভিত্তিক একটা অভিযান, যেন তারা এই অভিযানটা চালু করেছেন। এবং শুধু তারা ক্ষমতায় আসতে চায়, মানুষের কি করে কল্যাণ হবে, মানুষের কি করে ভালো হবে, এটা কিন্তু তারা চায় না। শুধু তারা কিভাবে ক্ষমতায় আসা যাবে, কিভাবে মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করে ক্ষমতায় আসা যাবে, বা বিভিন্নভাবে মানুষকে ভুলিয়ে ভালিয়ে ক্ষমতায় আসা যাবে, সেই জন্য তারা বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। আরেকটা জিনিস আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই, পিএম কেয়ারস ফান্ড। এই যে পিএম কেয়ারস ফান্ড, প্রধানমন্ত্রী কেয়ারস ওয়েবসাইট সংগ্রহ করা অর্থের মধ্য দিয়ে, অর্থাৎ যে অর্থ সংগ্রহ করা হচ্ছে তাতে কিন্তু অস্বচ্ছতা লক্ষ্য করা যাচ্ছে। এই জিনিসটা আমরা লক্ষ্য করে দেখেছি, সেটাও আজকে মানুষের সামনে তুলে ধরা দরকার। সেই জন্য এটাকেও আমরা আপনাদের কাছে তুলে ধরার ব্যবস্থা করছি। এবং যে সংস্থাকে দিয়ে অডিট, অর্থাৎ একটা বিতর্কিত সংস্থাকে দিয়ে অডিটের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে কোনো বিট করা হয়, অর্থাৎ পিএম কেয়ারস ফান্ডের ক্ষেত্রে একটা অস্বচ্ছতা লক্ষ্য করা যাচ্ছে। এটাও আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভেন্টিলেটর সরবরাহের ক্ষেত্রে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, সংবাদ মাধ্যমের বন্ধুরা আছেন, আপনারা দেখেছেন যে এই ভেন্টিলেটর সরবরাহের ক্ষেত্রে অসঙ্গতি লক্ষ্য করা গেছে। অর্থাৎ 50,000 ভেন্টিলেটর সম্পর্কে বলা হয়েছে, যার মধ্যে এখনো পর্যন্ত 2,923টি তৈরি করা হয়েছে। এইরকম বিভিন্ন ক্ষেত্রে, এবং অডিট ফার্মটা কোনো বিট না করে, এবং এতে যখন কেউ আরটিআই করছে, তখন আরটিআই সেটার কোনো উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। এইসব বিভিন্ন ধরনের অসঙ্গতি আমরা লক্ষ্য করছি। এরপরে আসুন করোনা পরিস্থিতিটা আমরা লক্ষ্য করে দেখেছি যে করোনা পরিস্থিতির ক্ষেত্রে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে আমাদের
রাজ্য, অথচ আমাদের রাজ্যের থেকে অনেক রাজ্য আছে, আমাদের সমতুল রাজ্য, তাদের অবস্থা খুবই করুণ। মহারাষ্ট্রের অবস্থা খুব করুণ। দিল্লি, যেখানে কেন্দ্রীয় সরকারের কার্যালয়, সেখানের অবস্থা আরো করুণ। এবং দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, বিভিন্ন যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোর অবস্থা করোনা মোকাবিলার ক্ষেত্রে, কোভিড-19 মোকাবিলার ক্ষেত্রে খুবই করুণ অবস্থার মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে। অথচ আমাদের রাজ্যকে সবসময় হেনস্থা করার এবং এমনভাবে দেখানো হচ্ছে যেন যে আমাদের রাজ্য করোনা মোকাবিলায়, কোভিড মোকাবিলার ক্ষেত্রে আমাদের রাজ্য ব্যর্থ। কোভিড মোকাবিলা সঠিকভাবে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির সরকার কোভিড মোকাবিলা সঠিকভাবে করছে না, করতে পারছে না। এইটাকে একটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সময় কেন্দ্রীয় দল পাঠিয়ে বিভিন্নভাবে বিতর্কিত মন্তব্য করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার একটা অপপ্রয়াস, বিভ্রান্তি সৃষ্টি করার একটা চেষ্টা চলছে। কিন্তু আমরা দেখেছি, এখন যদি আমরা দেখি, তা আমাদের সুস্থতার হার অনেক ভালো। আমাদের সুস্থতার হার কিন্তু আমাদের অনেক বেশি। যেখানে পশ্চিমবঙ্গের সুস্থতার হার 21শে মে ছিল 37.32%, সেখানে এখন যদি আমরা দেখি তাহলে সুস্থতার হার কিন্তু আমাদের এখন প্রায় 64, অর্থাৎ 63.94% সুস্থতার হার হয়েছে। যেখানে পাশাপাশি মৃত্যুর হারও 8.10 ছিল, সেখানে এখন সেটা কিন্তু কমে এসে 4.1 হ্রাস পেয়েছে। অর্থাৎ কোভিড মোকাবিলার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে, দায়িত্ব নিয়ে, সামনের থেকে নেতৃত্ব দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা চালাচ্ছেন যে কোভিডকে কিভাবে মোকাবিলা করা যায়, মানুষের জীবন রক্ষা করা যায়, সংক্রমণ রোধ করা যায়। এই জন্য তিনি সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই জন্য আজকে এই যে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে থেকে নেতৃত্ব দিয়ে সবসময় এটা নিয়ে প্রতিনিয়ত চেষ্টা করছেন বলেই কিন্তু এটা সম্ভব হচ্ছে। এবং পরিকাঠামো উন্নয়নেরও, অর্থাৎ কোভিড মোকাবিলার ক্ষেত্রে পরিকাঠামো যেটা উন্নয়ন করা দরকার, সেটাও তিনি করে চলেছেন। রাজ্যের সর্বমোট 10,418টি বেড সম্পন্ন 78টি কোভিড হাসপাতাল পরিণত হয়েছে, 78 কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছে এবং সেখানে 948টি আইসিইউ বেড এবং 395টি ভেন্টিলেটর রয়েছে। এইসব জিনিসগুলো কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ কোভিড মোকাবিলায়, কোভিড যেসব পেশেন্টরা হয়তো অ্যাক্টিভ কেস, সেটা দ্রুততার সঙ্গে তাদেরকে কিভাবে সুস্থ করে তার জন্য পরিকাঠামো উন্নয়ন যেটা করা দরকার, সেটাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে করে চলেছেন। এবং কোয়ারেন্টাইনের ব্যবস্থাটাও সঠিকভাবে কোয়ারেন্টাইন, অর্থাৎ সমগ্র রাজ্য জুড়ে 5,835টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে। 5,835টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে, যেখানে শ্রমিক স্পেশাল ট্রেনে আগত পরিযায়ী শ্রমিক স্পেশাল ট্রেনে যেসব পরিযায়ী শ্রমিকরা এসেছেন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ যাতে করে সংক্রমণটা রোধ করা যায়, সংক্রমণ বাড়তে না পারে, সেই জন্য এতগুলো কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে। এবং উপসর্গহীন এবং মৃদু উপসর্গ আছে, এই জাতীয় পেশেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ উপসর্গহীন এবং যাদের মৃদু উপসর্গ আছে কোভিড-19-এর, তাদের জন্য নিরাপদ আশ্রয়, অর্থাৎ নিরাপদ গৃহ, যাতে করে তাদেরকে আলাদা করে রাখা যায় নিরাপদে, সেই জন্য নিরাপদ গৃহ থাকারও ব্যবস্থা করা হয়েছে। এই জন্য 6,908টি শয্যা সম্পন্ন 106টি নিরাপদ গৃহ রয়েছে আমাদের রাজ্যে, এটাও তৈরি করা হয়েছে। এবং চিকিৎসা ক্ষেত্রে প্রতিদিন, আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রতিদিন স্বাস্থ্য বিভাগ থেকে এর জন্য বুলেটিনের মাধ্যমে আমাদের রাজ্যের অবস্থা কি, করোনা কেসে আমাদের রাজ্যের অবস্থা কি, সেটা কিন্তু তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে। এবং
জেলা সঙ্গে এবং স্বাস্থ্য বিভাগের যারা আধিকারিক আছেন তারা নিরন্তর যোগাযোগ রেখে এর মোকাবিলা কিভাবে করা যায় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সর্বতভাবে চেষ্টা চলেছে। গত মাসে যখন পশ্চিমবঙ্গে প্রতি 10 লক্ষে কোভিড পরীক্ষার সংখ্যা 2.6 বৃদ্ধি করেছে, তখন বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু সেইভাবে পরীক্ষার ব্যবস্থা কিন্তু সেভাবে করতে পারেনি এবং বিজেপি শাসিত রাজ্যগুলো কিন্তু সঠিকভাবে তথ্য পরিবেশন করছে না, সঠিকভাবে তথ্য দিচ্ছে না। এই জিনিসটা আজকে বিভিন্ন কিন্তু কেন্দ্র বিভিন্ন সময়ে আমাদের রাজ্যে কালিমা লিপ্ত করার জন্য বিভিন্নভাবে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করার একটা চেষ্টা করছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন বিজেপি শাসিত রাজ্য কানপুরে সরকার পরিচালিত যেখানে আশ্রয় আছে, অর্থাৎ আশ্রয় কেন্দ্র, শিশু কন্যাদের অর্থাৎ যেসব হোমগুলো আছে সেই হোমে পর্যন্ত কানপুরে হোমে করোনা ভাবা পড়েছে। অর্থাৎ শিশু কন্যাদের ব্যাপারেও শিশুদের ব্যাপারেও তারা কিন্তু নিরাপদ বজায় রাখতে পারেন। কিন্তু মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তিনি কিন্তু সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং প্রতিদিন নিরন্তর চেষ্টা করে বিভিন্নভাবে মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় তার জন্য কিন্তু সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরে আপনারা নিশ্চয়ই জানেন যে সংবাদ মাধ্যম এবং ব্যক্তিগত ব্যক্তি স্বাধীনতার উপরও কেন্দ্রীয় সরকার কিন্তু হস্তক্ষেপ করে চলেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে প্রধানমন্ত্রীর দত্তক গ্রাম বারাণসীর ডোমারি, এই দত্তক গ্রামের অবস্থাটা কি এইটা একজন সাংবাদিক তুলে ধরেছিলেন এবং এই দত্তক গ্রামের অবস্থাটা কি একজন সাংবাদিক তুলে ধরেছিলেন, যার জন্য তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে এবং SC/ST অ্যাট্রসিটিজ অ্যাক্ট, এই অ্যাক্টে তার উপর লাগু করা হয়েছে এবং তার উপর মামলা রুজু করা হয়েছে। অর্থাৎ SC/ST অ্যাট্রসিটিজ অ্যাক্ট, এই অ্যাক্ট লাগু করে তার উপর মামলা রুজু করা হয়েছে। এইভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমের উপর হস্তক্ষেপ করা হচ্ছে এবং ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের বর্তমান অবস্থাটা কি। বর্তমান প্রধানমন্ত্রীর আমলে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতার যে সূচক, সেই সূচক 142 নম্বর স্থানে নেমে এসেছে। অর্থাৎ এ নিয়ে সার্ভে হয় যে পৃথিবীর বিশ্বের কোন দেশে সংবাদ মাধ্যমের কেমন ভূমিকা, তারা কিভাবে ভূমিকা পালন করছে, তার একটা সূচক তৈরি হয়। এই সূচকের ক্ষেত্রে আমাদের দেশের স্থান আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে 142 নম্বর স্থানে নেমে এসেছে। এবং এই যে সংবাদ মাধ্যমের যে মুক্ত চিন্তা, এই মুক্ত চিন্তার উপর হস্তক্ষেপ করা হচ্ছে এবং এতে একটা অশান্তির বাতাবরণ এবং তাদেরকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি আজকে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি এবং তার সাথে সাথে পুলিশি দমন, সংবাদ মাধ্যমের উপর পুলিশি দমন তো চলছে, পুলিশি অত্যাচার, পুলিশি দমন, নিপীড়ন এইভাবে চলছে। এই পরিস্থিতিগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরা দরকার এবং এটা সংবাদ মাধ্যমের কাছে এলে জনসাধারণ জানতে পারবে, সেই জন্য আমরা এটা করেছি। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন হর্ষ মন্দার, যিনি সাম্প্রদায়িক হানাহানির শিকার ব্যক্তিদের সাহায্য করেন। সাম্প্রদায়িক যখন হানাহানি হয় তখন তিনি সেই সব ব্যক্তিদের সাহায্য করে থাকেন। দিল্লির দাঙ্গার চার্জশিটে অশান্তি ছড়ানোর অভিযোগে তার নাম উল্লেখ করা হয়েছে। এইভাবে সাংবাদিকদের
যারা নির্ভীকভাবে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছে তাদের উপর দমনপীড়ন এবং তাদেরকে বিভিন্নভাবে এবং আনন্দ তেলেতুম্বে যিনি মোদী সরকারের সমালোচনা তাকে নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্তের অভিযোগে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে সাংবাদিকদের উপর দমনপীড়ন তারা চালিয়ে যাচ্ছে। এই সব জিনিসগুলো আজকে আমাদের তুলে ধরা দরকার, সেই জন্য আমরা এগুলো তুলে ধরার ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আপনারা নিশ্চয়ই জানেন আরও বিভিন্নভাবে তারা বিভিন্ন সময়ে তারা মানুষের যে সমস্যাগুলো সেটাকে না করে তারা বিভিন্নভাবে কিন্তু করে চলেছে। এবং জম্মু কাশ্মীরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী কার্যকলাপে অভিযুক্ত পুলিশ অফিসার তিনি জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে অভিযুক্ত পুলিশ অফিসার তার শ্রীনগর হাইওয়েতে দুজন হিজবুল মুজাহিদিন জঙ্গিকে পালাতে সাহায্য করার সময় গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা হয়। এবং যখন দেখা যাচ্ছে যে তাকে কিন্তু দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং কিন্তু তারপরেও চার্জশিট না দেওয়ার কারণে সে জামিনে মুক্তি পেয়ে। তাহলে দেশের প্রতি এই যে তারা কথা বলে, তারা বিভিন্ন সময়ে জাতীয়তাবাদের স্লোগান তুলে যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করে, যুব সমাজের মধ্যে আবেগ তৈরি করে, কিন্তু এইরকম জঙ্গিদের পালাতে সাহায্য করেছে এরকম তারা সঠিক না দেওয়ার জন্য তাকে কিন্তু জামিন পেয়ে যায়। এই জিনিসটা আজকে আমরা লক্ষ্য করে দেখছি। অর্থাৎ তাদের যে সবটাই রাজনীতি, তাদের যে সবটার মধ্যেই একটা যেন ভুয়ো জাতীয়তাবাদ, এই জিনিসটা প্রকাশ করে। এবং এই জিনিসটা আজকে এবং তারা বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করছে, মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করার চেষ্টা করছে। এই জিনিসটা আজকে সেই জন্য আপনাদের কাছে আমরা এটা জনসাধারণের মধ্যে অবহিত হওয়া দরকার, সেই জিনিসটাই আপনাদের কাছে তুলে ধরলাম। এবং আপনারা নিশ্চয়ই নিরপেক্ষভাবে নির্ভীকভাবে সংবাদ পরিবেশন করবেন এইটুকু আশা করি। এইটুকু বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।